ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। এলেন তিনি। রোমো, আম্মু কেমন আছো? ভালো খালামণি, তুমি কেমন আছো? তোকে দেখে ভীষণ ভালো লাগছে রে মা। তুমি বসো, আমি জামা পাল্টে আসি। এই দাঁড়া, তোর গালে চরের দাগ কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? হালিমা রেগে গেলেন, গলা ছেড়ে বকতে শুরু করলেন। রুমু মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। কেন চর খেয়েছে সেই কথা শুনলে নিশ্চয়ই উনিও আরেকটা চর বসিয়ে দেবেন। বকাবকির মাঝে হালিমা বলেন, আমার ছেলের বউয়ের গায়ে যে হাত দিল আমিও দেখতে চাই তাকে। আমার ছেলে জানলে সেই হাত আস্ত রাখবে না। ব্যাস দম আটকে আসলো রুমুর। ছেলের বউ মানে এই কুলাঙ্গারটাকে জীবনেও বিয়ে করবে না রুমু। মুহূর্তে মাথার মধ্যে দপাদপ আগুন জ্বলে উঠল। কাঁধের ব্যাগটা আঁকড়ে ধরে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ হালিমার কথাগুলো গিলছিলেন রুমুদের বাড়ির কাজের মহিলা রহিমা। এক বাড়িতে কাজ করে মাসে যত টাকা ইনকাম করেন তার থেকেও ডাবল ইনকাম করেন রুমুদের বাড়ির সব কথা উজ্জ্বলকে সাপ্লাই করে। উজ্জ্বলের বেশ ভক্ত তিনি। ভক্ত হবেন না কেন? রুমুদের বাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে উজ্জ্বল আর্থিকভাবে ওনাকে বেশ সাহায্য করে। ঘামাক্ত শরীরে রাগে ফোপাতে ফোপাতে বাড়ি ফিরল উজ্জ্বল। সৈয়দ শামসুল ছেলের রাগটাকে মূল্যায়ন না করে কড়া গলায় ডাকলেন, এই আলালের ঘরের দুলাল। আমি দুলাল নই বাবা, শামসুলের ঘরের উজ্জ্বলা। চুপ কর, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস? আমার ব্যবসায় একটু সময় দিতে তো পারিস। শুরু হলো তোমার এক ক্যাচাল। হ্যাঁ, শুরু হলো। এই যে পড়াশোনা করছো, এসব কোনো কাজের নয়। যতটুকু শিক্ষা নেওয়ার নিয়েছো যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রোজি রোজগার করতে হয়। আমার ভাইয়ের ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? রাশেদ নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে, কিভাবে আরও উন্নতি করা যায় সেই চেষ্টায়। আর আমার ছেলে বাইক একটা নিয়ে সারাদিন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। উফ বাবা, রাশেদের সাথে আমার উদাহরণ দেবে না। রাশেদ কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না? মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বাড়িতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে প্রেমে পিএইচডি করেছে। চুপ কর, সে যা ইচ্ছা করুক। তুই তো তার মতো হতে পারবি না। আমার কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই 7 আসমানে উঠে যাবে। আমার অতি বস্তু পুত্র শুয়েও দেখবে না। দেখবো আব্বা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাকেও রাশেদের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছে। তোমার ব্যবসায় সবুজ বাত্যের ছড়াছড়ি থাকবে। তোর নিম্নস্থ দেশে লাথি না মারতে এখন থেকে সর। রাস্তায় পাগলেও তোকে মেয়ে দেবে না। উজ্জ্বল দাঁড়ালো না। বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ। রুমুকে শাসাতে হবে। বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল রুমু। হালিমার মুখে এমন কথা শুনে তার মন মরে গেছে। উজ্জ্বল অনেকক্ষণ যাবৎ দেদারসে ফোন করে যাচ্ছে, কিন্তু উজ্জ্বলের ফোন ধরার মতো ইচ্ছা কিংবা আগ্রহ কোনোটাই খুঁজে পাচ্ছে না সে। তার এই অনাগ্রহকে বুড়ো আঙুল দেখিয়ে উজ্জ্বল পাঠিয়ে দিল হুমকির বাক্য, ফোন না ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি তখন ভালো হবে? ব্যাস, ফোন না ধরার আর সাহস পেল না মেয়েটা। প্রচণ্ড বিরক্ত নিয়ে ফোন তুলল সে। উজ্জ্বল ভাই বলুন। রুমু ডার্লিং, গলা এমন আছে কেন? কাঁদছিস? কই? ন্যাকামি করে মিথ্যা বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালতো ভাইয়ের সাথে? আপনাকে কি বললো? অবাক চুইয়ে চুইয়ে পড়ল রুমুর কণ্ঠে। তার এই অবাক হওয়াটাকে পাত্তা দিল না উজ্জ্বল, বরং চেঁচিয়ে বলল, কিরে, কথা কি সত্যি? জানি না আমি। তবে কি জানিস? এই বিয়ে হোক, আম্মা এইটাই চান। তুই কি চাস? যদি বলি আমিও তাই চাই, তবে কি করবেন আপনি? তুই কি চাস তোকে কোলে তুলে নিয়ে আসবো? উজ্জ্বল ভাই তুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো। একটা সিনেম্যাটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? একদমই না। মেসেজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোন কাট, তুই আমার মেসেজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনি কাটবেন। তুই আমার মেসেজ খারাপ করেছিস, তুই কাটবি।
না, আপনি কাটবেন। তুই কাটবি? আপনি কাটবেন। যা বলেছি তাই কর। যা বলেছি তাই করুন। এক্ষুনি ফোন কাট। এক্ষুনি ফোন কাটেন উজ্জ্বল ভাই। মুখে মুখে কথা বলছিস কেন? বেয়াদবি করছিস কেন রুমু? মুখে মুখে কথা বলছেন কেন? বেয়াদবি করছেন কেন উজ্জ্বল ভাই? ইচ্ছে করছে তোকে চুমু খেতে। ইচ্ছে করছে আপনাকে চুমু খেতে। খাবো তো ডার্লিং, বিয়েটা হোক। চট করে থেমে গেল রুমু। উজ্জ্বলকে বোকা বানাতে গিয়ে সে নিজেই বোকা বনে গেল। কি লজ্জা, কি লজ্জা! ইস, কি বলে ফেললো সে! কয়েক সেকেন্ডের ঝগড়ার সমাপ্তি জানিয়ে রুমু নিজেই ফোন কাটলো। বুকের ভেতর বাড়ল ধুকপুক ধুকপুক। উজ্জ্বলের মেজাজ আজ হাই ভোল্টেজে দাপাদাপি করছে। কি করছে, কি করবে সে নিজেও জানে না। রাগারাগি দেখাতে গিয়ে আজ দুপুরের খাওয়াও হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। উজ্জ্বলের মা নার্গিস তখন টিভিতে পছন্দের সিরিয়াল দেখতে বসেছেন। এই মুহূর্তে ছেলের ডাকাডাকি মোটেও পছন্দ হলো না। কি হচ্ছে? এভাবে ষাঁড়ের মতো ডাকছিস কেন? পেটটা কাঁদছে আম্মা, খেতে দাও। দুপুরে খাসনি কেন? এখন নিজে বেড়ে খাবি। আম্মা, তুমি অন্তত আমার বাকি মেজাজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। নার্গিস মৃদু হেসে খাবার বাড়লেন। ছেলেকে খাবার দিয়ে বসলেন টেবিলে। উজ্জ্বল খাবার পেয়ে এক মুহূর্ত দেরি করলো না, গপাগপ পেট পুড়ে খেতে শুরু করলো। আম্মা, তরকারিটা দারুণ হয়েছে। আর গতকাল তুমি রেঁধে খাওয়াবে, এবার অন্তত। তোর কি লজ্জা নাই রে? জানিস তোর বাপ আমাকে আজও কথা শুনিয়েছে আমি নাকি তোকে আশকারা দিয়ে মাথায় তুলেছি। ব্যবসায় হাত লাগানোর জন্য তোকে জোরাজুরি করছি না। সারাক্ষণ এক কাচাল আমার ভালো লাগে না আম্মা। আমি আগেই বলেছি, যখন আমার মন বলবে উজ্জ্বল যা গিয়ে বাবার ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোর মন কখন চাইবে বলতো? সারাদিন টই টই করে ঘুরছিস, না করছিস পড়াশোনা, না করছিস কাজ। আমি পড়তে চাইনি, তোমাদের অতি চালাকির কারণে আমার আজ এই দশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়েছে, অথচ তোমরা আমাকে পড়তেই দিলে না। তোর যা মেজাজ, ঢাকা গিয়ে তুই যে কি করবি আমরা কি জানি না ভেবেছিস? খারাপ ছেলেদের সঙ্গ পেয়ে আরও খারাপ হবি। তোমাদের বারবার এক কথা, ঢাকায় গিয়ে আমি বিগড়ে যাব। যে খারাপ হওয়ার সে এমনি হয়, বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো, যে কোনো সময় বনিয়ে হাজির হবো। সে কি কথা? কে সে হতভাগী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে? এইভাবে বলছে কেন আম্মা? অপমান করতে একটু রহস্যই করো। যাকে করব বলেছে তাকেই করব। নার্গিস বুঝতে পারলেন উজ্জ্বল কার কথা বুঝিয়েছেন। রুমুকে নিয়ে উজ্জ্বলের পাগলামির শেষ নেই, কিন্তু এই পাগলামি বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় সৈয়দ বাড়িতে তাণ্ডব চলবে। নার্গিস সতর্ক হয়ে বলেন, খবরদার উজ্জ্বল, ঝামেলা বাড়বে। এসব করিস না বাপ। রুমুকে ছাড়া যাকে ইচ্ছে বিয়ে কর, আমি বাদ ছাড়বো না। কিন্তু আমার যে রুমুকেই লাগবে। রাতে পারিবারিকভাবে একটি বৈঠক বসলো। রুমুর বিয়ের কথা তুলতে রুমুর মা তার খালা হালিমাকে জানিয়ে এই বাড়িতে আনেন। তার উদ্দেশ্য যে করে হোক বোনের ছেলের কাছেই একমাত্র মেয়ে বিয়ে দিবেন। যদিও এতে রাশেদ অল্প স্বল্প রাজি। বাকি সিদ্ধান্ত সৈয়দ ইসমাইল নেবেন। হালিমা অনেকক্ষণ যাবৎ ইসমাইলকে বোঝালেন তার ছেলে হিমেল শিক্ষিত, দেখতে শুনতে মাশাল্লাহ, একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করছে। এমন ছেলে হাতছাড়া করা কি উচিত? তাছাড়া অপরিচিত কারো ঘরে মেয়ে না পাঠিয়ে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক করলে ভালো হয়। এত এত প্রশংসার বাক্যে পাশ থেকে মশলা ঢেলেছেন রাবেয়া। অথচ সৈয়দ ইসমাইল মুখটা পাঞ্চে করে তাকিয়ে আছে টিভির স্ক্রিনে। রাশেদ বাবার এমন হেয়ালিটা পছন্দ করলো না। আব্বা কিছু তো বলেন। বলতে ইচ্ছে করছে না, তাই বলবো না। ইচ্ছে করছে না মানে? যত দ্রুত সম্ভব রুমকে একটা কুলে দিন আব্বা, এই মেয়ে বকে আছে। তোর বন্ধুর যে কাজিনরা প্রস্তাব দিয়েছিল তাদের কি খবর? আগামী সপ্তাহে তারা আসবে। ছেলেটা নাকি এবার বিয়ে করেই যাবে। শুনলাম বিয়ের পর বউকে নেওয়ার সকল প্রসেস শুরু করে দিবে। ওদের সাথে যোগাযোগ কর। রাবেয়ার মুখটা পাংশুটে হয়ে গেল। আশাহত গলায় বলেন, পার্ট 4। আমার বোন যে আবদার নিয়ে এলো, তোমাদের কি গায়ে লাগে না? আমি আগেই বলেছিলাম মেয়ের বিয়ে আমি যেখানে চাই সেখানেই হবে। রাবেয়া রেগে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলেন,
শুনুন রাশেদের বাবা, আমি আমার বোনকে কথা দিয়েছি তার ঘরে মেয়ে পাঠাবো। এই কথার খেলাপ আমি করতে পারবো না। আমিও তো আমার ভাইকে কথা দিয়েছিলাম উজ্জ্বলের সাথেই রুমুর বিয়ে হবে। ওরা যখন ছোট ছিল সেই ছোট থেকে এমনটাই বলে এসেছি, সে কথা তুমিও জানো। কি বলবে তুমি? ওই লুবি ঘরের তুমি মেয়ে বিয়ে দিতে যাচ্ছ? এত ঝামেলার পরও তোমার শিক্ষা হয়নি? খবরদার, চেঁচিয়ে কথা বলবে না। তোমার মেয়ে আলী ঝগড়ার জন্য আজ সৈয়দ বাড়ির ভাগ হয়েছে। আমার দোষ। আমি রাবেয়া হাউমাউ করে কেঁদে উঠলেন। বোনকে শান্ত করতে হালিমা এগিয়ে গেলেও লাভের লাভ কিছুই হলো না। হাতের কাছে যা পেলেন ছুঁড়ে ফেলে দিলেন রাবেয়া। কাচের জিনিসপত্র ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল দিক বেদিক। রাশেদ উঠে গিয়ে মাকে শান্ত করলো। রাবেয়া স্বামীর দিকে ছুঁড়ে দিলেন গাদা গাদা অভিযোগ। পর্দার আড়াল থেকে হাসল রুমু। আর যাই হোক, সে কখনো হিমেল নামক বেয়াদবটাকে বিয়ে করবে না। এই তো ছোটবেলার কথা, সবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে সে। হিমেল ভাইয়ের অসৎ ছোঁয়াগুলো একটু আধটু বুঝতে পারলেও সে কিছুই কাউকে বলতে পারতো না। সবাই ভাবতো হিমেল তাকে কত আদর করে। সেবার হিমেল তাকে মোবাইলে গেম খেলতে দিয়ে আচমকা তার বুকে হাত দেয়। হিমেলের দানবীয় হাতের ছোঁয়ায় রুমুর সারা দেহ আচমকা কেঁপে ওঠে। দ্রুত ফোন ছুঁড়ে ফেলে প্রস্থান নেয় মেয়েটা। না, এটা প্রথম কিংবা শেষ নয়। এভাবে কতবার হেনস্থার শিকার সে হয়েছে গুণে শেষ করা যাবে না। ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। কাকে বলবে? মা হিমেলের অন্ধ ভক্ত, বাবা আর ভাইয়ের সাথে খুব বেশি মন খোলা নয় সে। সব মিলিয়ে নিজের কাছে আড়াল রেখেছে। তবে রুমু একা নয়। তার খেলার সাথী রিয়া যখন খেলতে বাড়িতে আসে, মেয়েটাকে চকলেট কেনার কথা বলে বাজেভাবে ছুঁয়ে দেয় হিমেল। সেদিনের পর যতবার হিমেল রুমুদের বাড়ি এসেছে ততবার খেলতে আসেনি রিয়া। হাতের ফোনটা শব্দ করতে ধ্যান ভাঙে মেয়েটার। উজ্জ্বল ভাই ফোন করেছেন। রুমু দ্রুত ফোন কেটে নিজ কক্ষে ফিরল। রাত 12টা বাজতে চলল। উজ্জ্বল ভাই এত রাতে কেন ফোন করলেন? রুমু কাল বিলম্ব না করে ফোনটা ধরল। উজ্জ্বল ভাই, তো রুমে লাইট জ্বলছে কেন? ঘুমাসনি? আমার তো বিয়ে উজ্জ্বল ভাই। কি, তুই এই কথা আমাকে এখন বলছিস? চোরের মতো রাত 12টায় কে বিয়ে করে? আপনাকে বলবো কেন, এমনিতেও আপনাকে দাওয়াত করা হবে না। কারণ নিচে দুটো দিয়ে ব্রেনের ব্রাইটনেস বাড়িয়ে দেবো। ফাসিল মেয়ে, দাঁড়া, আমি আসছি তোর বিয়ের ব্যান্ড বাজাতে। অত্যন্ত দুঃখী দুঃখী গলায় শুধালো। রুমু কিছু বলার আগেই ফোন কাটলো উজ্জ্বল। বেচারার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অপরদিকে রুমু এতবার করে ফোন করেও পেল না উজ্জ্বলকে। বেচারা ফোনটা রেখেই বেরিয়ে গেছে বউ উদ্ধার কাজে। সৈয়দ বাড়ির দানবীয় দেওয়ালটা টপকে গাছ পেয়ে নিচে নামলো উজ্জ্বল। আজ যা হওয়ার হবে। বউ নিয়ে যে করে হোক নিজ বাড়িতে ফিরবে। শুকনো পাতার মর্মর শব্দে ধীরে ধীরে পা ফেলতে হলো তাকে। দ্রুত হেঁটে গিয়ে দাঁড়ালো রুমুর জানলার পাশে। বেশ কয়েকবার টোকা দিলেও রুমু জানলা খুলল না। যদিও মেয়েটা শুনতে পায়নি। এখন বড্ড বেশি আফসোস হচ্ছে কেন ফোনটা ফেলে আসলো। উজ্জ্বল চারদিকে পা টিপে টিপে এগিয়ে যেতে দেখতে পেল সৈয়দ ইসমাইলের জানালা খোলা। রাবেয়ার সাথে তুমুল ঝগড়া চলছে তার। এটা যে বিয়ে বাড়ি বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। তাদের ঝগড়াটা ঠিক কী নিয়ে বোঝার চেষ্টা চালালো উজ্জ্বল। দরজায় দাঁড়িয়ে আছে রুমুর খালা হালিমা। খোলা জানালায় মানব অস্তিত্ব টের পেয়ে আচমকা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আল্লাহ গো, ওরে রাবেয়া, চোর চোর, তোর বাড়িতে ডাকাত পড়ছে রে। ওরে কে কোথায় আছিস? চোর ডাকাত। হালিমার এক চিৎকারে সতর্ক হয়ে যায় বাড়ির সকলে। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। বেচারা বুদ্ধি খাটিয়ে দ্রুত দরজার সামনে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তার উদ্দেশ্য কেউ যেন ঘর থেকে বের হতে না পারে। এই বাড়িতে রাশেদ যদি একবার তাকে দেখে ফেলে তবে কুরুক্ষেত্র হবে। একসাথে সকলে চিৎকার করা শুরু করলো। মুহূর্তে বাড়ির পরিবেশ গরম হয়ে যায়। রাশেদ দা নিয়ে ছুটে আসে, কিন্তু বের হতে গিয়ে বুঝতে পারলো দরজা বাইরের থেকে আটকানো। উজ্জ্বল দ্রুত গাছে উঠে গেল। দেওয়াল টপকে নিচে নামার চেষ্টা চালালো। এখনো সবার চিৎকার শোনা যাচ্ছে। চোর 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 চোর, কি কোথায় আছে রে? বাড়িতে চোর এসেছে। উজ্জ্বল মুখ বাঁকিয়ে আপনা আপনি বলে। আমি চোর, বউ চোর।
সৈয়দ ইসমাইল আপনার বাড়ির মূল্যবান জিনিসটা কিন্তু এই উজ্জ্বল চুরি করবে, কথা দিলাম। ঘুমন্ত এলাকাবাসী মুহূর্তে জেগে গেল। সবাই টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লো চোর খুঁজতে। সেই সাথে উজ্জ্বল নিজেও বের হয়েছে, শার্টের হাতা কনুইতে গুটিয়ে সবার সামনে গলা তুলে বলে, আমার এলাকায় চোর, তাও কিনা সৈয়দ বাড়িতে। শালা বেটা, তোকে পেলে মারতে মারতে সৈয়দ বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম। উজ্জ্বলের কথাটা সবাই না বুঝলেও ভ্রু কুঁচকে তাকিয়ে রইল উজ্জ্বলের বাবা সৈয়দ শামসুল। মনের সন্দেহ থেকে তিনি ভাবেন, তবে কি সেই চোরটা উজ্জ্বল? সৈয়দ বাড়ির অবিবাহিত মেয়ে রুমু আর রুমুকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে উজ্জ্বল। চোরের হদিস না পেয়ে সবাই যে যার মতো বাড়ি ফিরল। রুমু জানে এই চোরটাকে, উজ্জ্বল ভাই ছাড়া আর কেউ হতেই পারে না। উজ্জ্বল তখন বিছানায় উপর হয়ে শুয়ে দৌড়ঝাঁপে বেশ হয়রান হয়েছে সে। তাড়াতাড়ি গাছ বেয়ে উঠতে গিয়ে বাম পাটা ছিলে গেছে। অসময়ে রুমুর ফোন পেয়ে ধরল সে। উজ্জ্বল ভাই, চোরটা কি আপনি ছিলেন? না, কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। মজা করছেন কেন? তুই মজা করলি কেন? তোর না বিয়ে? আমি বলেছি বিয়ে, তবে কবে তা তো বলিনি। আপনি কেন এলেন এত দৌড়ঝাঁপ করে? এই শোন, তোর মাথায় বুদ্ধি কম, সব গোবর। একবার বিয়েটা করতে দে, তোর কপালে আমার এক একটা চুমু তোর ব্রেইনে বুলেটের মতো বাঁধবে। দেখবি আমার চুমুর পাওয়ারে কেমন বুদ্ধির রানী হয়ে যাস। এলাকায় উজ্জ্বলের অন্ধভক্তের অভাব নেই। ছোট ছোট ছেলেরা উজ্জ্বলের ভীষণ ভক্ত। মুরব্বীরা তাকে পছন্দ করলেও মারপিটের স্বভাবটা ঠিক কারো পছন্দ নয়। অথচ উজ্জ্বলের এক সিটির ইশারায় একটা দল এসে উপস্থিত হবে। সবাই মার খেতে নয়, বরং মারতে ভালোবাসে। মারামারি যেখানে, উজ্জ্বলের দল সেখানে। এসব নিয়ে যে থানা পুলিশের গণ্ডি টপকাতে হয়নি তা কিন্তু নয়। সৈয়দ শামসুল এলাকার সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার ছেলের অসংলগ্ন কার্যক্রম তার সম্মানে বহুবার আঘাত হেনেছে। থানা পুলিশের ব্যাপারটা তিনি টাকার উপর মিটিয়ে দেন। যদিও উজ্জ্বল বিনা কারণে মারামারিতে জড়ায় না। একটা হেতু দাঁড় করিয়ে যখনই তার মেজাজ বিগড়ে যাবে, তখনই শুরু হট্টগোল, গন্ডগোল। যেমন আজ একটা ছেলে তার ফোন চুরি করে পালাচ্ছিল। ভাগ্যক্রমে উজ্জ্বল তাকে ধরেও ফেলে। দেখতে বেশ ভদ্র, কিন্তু ছেলেটা মস্ত বড় চোর। এলাকায় ইদানিং চুরি বাড়ছে। তার পেছনে যে এই ছেলেটার হাত, তা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে উজ্জ্বল। ছেলেটাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো 200 বার কানে ধরা। এলাকার ছেলেরা মহা আনন্দ নিয়ে চোরের কানে ধরার উঠবোস গুনছে। অপরদিকে উজ্জ্বল দোকানের চেয়ারে বসে গরম গরম দুধ চায়ে চুমুক দিচ্ছে। শিয়াম এবং দীপু তার পাশেই বসে। হঠাৎ দোকানের সামনে বাইক থেকে নামলো রাশেদ এবং রুমু। দুজনে দোকানের ভেতরেই গেল। আজ আর ভার্সিটি যাবে না ভেবেই রেখেছিল উজ্জ্বল, কিন্তু রুমু চাচ্ছে সে যাবে না, তা কি হয়? তাছাড়া কলেজে ওঠার পর 1 বছর যাবৎ অনেক বাদরামও সহ্য করেছে মেয়েটার। এখন আর নয়, এখন সময় এসেছে উজ্জ্বলের নিজের জিনিস নিজে বুঝে নেওয়ার। রাশেদ দোকান থেকে বেশ কয়েকটি জিনিস কিনলো। রুমু আর চোখে তাকিয়ে দেখলো উজ্জ্বলকে। উজ্জ্বল সেই চাহনির পাল্টা প্রতিক্রিয়া দেখালো ইশারায় চুমু দিয়ে। নিজের ভদ্রতার খোলসটা রেখে গলা ঝেড়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, বুঝলি, এলাকায় চোর বেড়েছে, মালমাল চুরি হচ্ছে, আমার মন চুরি হচ্ছে, কখন আবার আমার বউটাও চুরি হয়েছে। বউ চুরি হলেই এলাকায় তাণ্ডব চলবে, আগেই বলে দিলাম। তরুণ ছেলে দোকানি উজ্জ্বলের কথা শুনে মুচকি হাসে। রাশেদ সেই হাসিটাই অবজ্ঞা নিয়ে বলে, তোমার দোকানে বোকাটেরা আড্ডা দিচ্ছে, কিছু বলো না কেন? এলাকায় বোকাটোদের উৎপাত ক্রমাগত বাড়ছে, এদের মোটেও আস্কারা দিবে না। উজ্জ্বল বুঝতে পারলো রাশেদ তাকে ফোড়ন কেটে কথাটা বলেছে। উজ্জ্বল পুনরায় চায়ে চুমুক বসিয়ে বন্ধুকে বলে, বুঝলি সিয়াম, এলাকায় কিছু ভদ্রবেশী পরনিন্দা কমিটি খুলে বসেছে। তারা যেখানে সেখানে গিয়ে অন্যের নামে নিন্দা ছড়াচ্ছে। এসব কমিটির লোককে ধরে চিলি সসের থেরাপি দিতে হবে। এই পরনিন্দার কমিটির হেড হয়তো জানেই না এটা আমার দোকান। রাশেদ কিং কর্তব্য বিমূঢ়। ছোট চাচার এই দোকান, সে তো জানতই না। উজ্জ্বল শার্টের কলার তুলে বসে কালো চশমাটা চোখে দিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল রাশেদ। এখানে তার গলাবাজি করা বেমানান। রুমু ক্লাসরুমে প্রবেশ করতে দেখা হলো সুরাইয়ার সাথে। সুরাইয়া রুমুকে দেখেও না দেখার ভান ধরল। রুমু কোমরে হাত দিয়ে বলে, ভাব ধরছিস কেন রে? তুই নিজেই তো ভাবের গোডাও। উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছে? আমায় নিয়ে কিছু বলেছে? তোর উজ্জ্বল ভাইকে দেখলেও আমি 10 হাত দূরে থাকি।
রুমু প্রত্যুত্তর করার আগে ক্লাসে আসে রুমুর বন্ধু। ছেলেটা রুমুকে দেখেই বলে, খালা ভালো আছেন? খালা? উজ্জ্বল ভাইয়ের কড়া আদেশ, তোকে খালা ডাকতে হবে। কোথায় তোদের উজ্জ্বল ভাই? খালা ডাক, আমি বের করছি। রুমু রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। মাঠের শেষ প্রান্তে দেখা গেল উজ্জ্বলকে। ছেলেটা বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রুমু গিয়েই উজ্জ্বলের পিঠে থাবা দিল। সহসা ব্যথায় চমকে গেল উজ্জ্বল। রুমুকে দেখে নাটকীয় ভঙ্গিমায় বলে, আসতে বউ লাগছে তো। কে বউ? এই খালাকে? আমার বন্ধুরা আমাকে খালা ডাকছে কেন? একবার বিয়েটা করি, তারপর ভাবি রাখবে। উজ্জ্বল ভাই, এসব কিন্তু ভালো হচ্ছে না। আমিও সবাইকে বলে দিব আপনি একটা চোর, আমাদের বাড়ি গিয়েছিলেন চুরি করতে। যা গিয়ে বল, আমি কি চুরি করেছি বলতো? আমি শুধু তোর মন চুরি করেছি। আপনাকে লাগেও চোরের মতো। উজ্জ্বল ভাইকে গাজব বেজ্জতি করে চলে গেল রুমু। বেচারা হতভম্ব নয়নে তাকিয়ে রইল। পাশে থেকে বন্ধুরা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এই কয়েকটা দিন বিয়ে নিয়ে রুমুর পরিবারের কোনো আলাপচারিতা ছিল না। তাই তো মেয়েটা ভেবেই নিল বিয়ের ভূত হয়তো সবার মাথা থেকে নেমে গেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অবশেষে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। পাত্রপক্ষের সামনে বসা রুমুর জীবনে এই প্রথমবার। দেখতে আসবে শোনার পর থেকে মেয়েটার কান্না কিছুতেই থামছে না। রুমুর ভাবি আনিকা শাড়ি পরাতে গিয়ে পড়ল চরম বিপাকে। রুমু কিছুতেই শাড়ি পরবে না। অবশেষে মায়ের ধমকে শাড়ি পরতে বাধ্য হলো। একটি নীল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটার কান্নারত ফোলা মুখখানি দেখে আনিকা মিষ্টি হাসে। এই জানিস, কাঁদলে মেয়েদের না সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোকে কি যে সুন্দর লাগছে। ভাইয়ের বাড়াবাড়িতে এসব হলো। ভাবি, তুমি অন্তত আমার পক্ষ নিতে। আজ পর্যন্ত আমাকে দেখেছো এই বাড়িতে গলা তুলে কথা বলতে? বড়রা যা বলেছেন তাতেই সামিল হয়েছি। কথার মাঝে রাশেদ কক্ষে এলো। আনিকাকে তাড়া দিল পাত্রপক্ষের সামনে রুমুকে নিয়ে যেতে। মেয়েটা ছোট ছোট পা ফেলে ভীত চাহনিতে এগিয়ে গেল বসার ঘরে। পাত্র মূলত রাশেদের বন্ধুর কাজিন। ছেলের বাবা ভীষণ ধার্মিক। রুমুকে তাদের আগে থেকে পছন্দ করাই ছিল, শুধু ছেলে দেশে আসলে বাকি কথা হবে। রুমুকে দেখে উপস্থিত সবার হাসি চওড়া হলো। ছেলেরা এক দেখায় পছন্দ করলো রুমুকে। পাত্রপক্ষের টুকটাক প্রশ্নের মাঝে উপস্থিত হয় উজ্জ্বল। ছেলেটা শার্টের হাতা গুটিয়ে বসলো সোফায়। ভীষণ ব্যস্ততা দেখিয়ে হাসি চওড়া করে বলে, সরি, দেরি হয়ে গেল। আমি আগে আসতাম, কিন্তু একটু ব্যস্ত সময় পার করছি। উজ্জ্বলকে দেখে রুমুর বাড়ির সবাই হতবাক, হতবম্ব। পাত্রপক্ষ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে তার পানে। উজ্জ্বল হেসে বলে, আমি রুমুর একমাত্র চাচার একমাত্র ছেলে। আমি উজ্জ্বল। আর পাত্রকে? প্রশ্নটা করেই উজ্জ্বল তাকালো পাত্রের বড় মামার পানে। উজ্জ্বল মুখটা কুঁচকে বলে, আপনি পাত্র? বয়স কত? বুড়ো বয়সে ভীমরতি? আপনার মতো বুড়োটা কচি কচি মেয়েগুলোকে বিয়ে করে নেয় বলেই আমার মতো অবলা ইয়াং ছেলেগুলো পাত্রের প্রতি হিমশিম খেতে পড়তে হয়। পাত্রের মামা ভীষণ লজ্জায় পড়ল। এই আধা পাগল ছেলে কাকে কি বলছে। পাত্র গুরু গম্ভীর গলায় শুধায়, এই যে কোথাও ভুল হচ্ছে, আমি পাত্র। উজ্জ্বল ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলে, সরি, আসলে উনি ঝাঁকানাকে পাঞ্জাবি পরে এসছেন তো আমি আবার ভেবে বসলাম উনি পাত্র। রুমু না চাইতেও ঠোঁট টিপে হাসল। উজ্জ্বল যে এই বিয়ে পণ্ড করতে এসেছে সে বেশ ভালোভাবেই জানে। রুমু উজ্জ্বলের পানে সরু চোখে তাকালো। রুমুর সাথে মিল রেখে এই ছেলে আজ নীল শার্ট পরেছে। যে কেউ দেখলে ভাববে এরা নিশ্চয়ই কাপল। উজ্জ্বলের উপস্থিতি মোটেও পছন্দ করলো না রাশেদ, কিন্তু এই মুহূর্তে কিছু বলাও যাবে না। সে চায় না এত ভালো জায়গায় বোনের বিয়েটা ভেঙে যাক। তাই তো চুপচাপ সবটা হজম করছে সে। বুদ্ধি খাটিয়ে রাশেদ তাড়া দিল পাত্রপক্ষকে। আপনারা নাস্তা সেরে নিন, রুমু বরং ভেতরে যাক। হ্যাঁ, রুমু চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল উজ্জ্বল। রাশেদ একে একে নাস্তার সব ট্রে আনতে ব্যস্ত। এর মাঝে উজ্জ্বল উঠে গিয়ে দাঁড়ালো বড় চাচা সৈয়দ ইসমাইলের পাশে। ছেলেটা চাপা স্বরে বলে, চাচা যান, কথা দিয়ে কথার খেলাপ করা মানুষ আপনি নন। আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। ছোটবেলা থেকে বলে আসলেন আমি আপনার জামাই, অথচ ঠিকই সুযোগ বুঝে অন্য পাত্রের কাছে মেয়েকে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে, এই তো? সরি,
আমার সে যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল ইসমাইলের মুখ। সত্যিই তো, তার মেয়ের কি এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? উজ্জ্বল সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন এবং মেয়ে দেখে ভীষণ খুশি তিনি। আজকেই কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখন মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। উজ্জ্বল ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর একটা পদ সাবার করছে। তার খাওয়ার স্পিড দেখে তাজ্জব বনে গেল রুমু। উজ্জ্বলকে দেখে তার চাচি আর চাচাতো ভাই রাশেদ যে জ্বলে পুড়ে যাচ্ছে, এতেই তার বড্ড শান্তি লাগছে। খাওয়ার শেষে উজ্জ্বল ওয়াশরুমে গেল, তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, মেয়ে আপনার পছন্দ হয়েছে? মাশাল্লাহ, মেয়ে তো আমার আগেই পছন্দ করা ছিল। জি, মেয়েটা পছন্দ করার মতো। তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে জানেন আপনি? পাত্রের বাবা যেহেতু ধার্মিক, এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। মুখ দিয়ে কয়েকবার শুধালেন, আস্তাগফিরুল্লাহ। উজ্জ্বল দ্রুত পকেট থেকে ফোন নিয়ে রুমুর নাচের টিকটক ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি ছেলের বিয়ে দেবেন না। উজ্জ্বলের পরিকল্পনা মোতাবেক রুমুর বিয়েটা ভেঙে গেল। এত ভালো ঘরে বিয়েটা হলো না, তা যে কিছুতেই মানতে পারল না রাশেদ। এই বিয়ে ভাঙার পেছনে যে উজ্জ্বলের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে। কিন্তু উজ্জ্বলকে খবর দিল কে? রাশেদের সন্দেহ হলো তার বাবার উপর। না চাইতেও আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা গড়ালো। এর মাঝে রাবেয়া ঘোষণা দিয়ে বসলেন রুমুর বিয়ে তার বোনের ছেলের সাথেই হবে, এবং খুব শীঘ্রই। এই ব্যাপারে তিনি কারো মতামত চান না। রাতের খাওয়া শেষে সৈয়দ শামসুল একটা বাঙ্গি ফল নিজ হাতে কাটলেন। ঘরের কেউ এই ফল পছন্দ না করলেও তিনি বেশ পছন্দ করেন। বাঙ্গির সিজনে এই ঘরে এক প্রকার বাঙ্গির অত্যাচার চালান তিনি। উজ্জ্বল খাওয়া শেষ করে নিজের কক্ষে ফিরে যায়, কিন্তু শামসুল তাকে আবার ডেকে পাঠায়। ছেলেটা ডাইনিং টেবিলের সামনে আসতেই নজরে আসে থালা ভর্তি বাঙ্গির ছোট ছোট টুকরো। মুহূর্তে তার মুখটা পাংশুটে বর্ণ ধারণ করে। আব্বা, খবরদার এই বাঙ্গি নিয়ে জোরে জোরে করবা না। অবশ্যই করব। সিজনের ফল খাওয়াটা কতটা ভালো তুই জানিস? আব্বা, আমার বিয়ের সিজন কবে আসবে? বিয়েও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙ্গি খা, তারপর বলবো। বাবা ছেলের বাকবিতণ্ডায় মুচকি হাসলেন নার্গিস। স্বামীর মন রক্ষার্থে না চাইতেও তিনি বাঙ্গি খাচ্ছেন। উজ্জ্বল ভোঁতা মুখে দাঁড়িয়ে আছে, খাবে কি খাবে না ভাবতে ভাবতে শামসুল কড়া ধমক দিলেন। বাবার ধমকে উজ্জ্বল বাঙ্গি মুখে তুলল। কয়েকবার দাঁতের তলায় পিষতেই বিদঘুটের স্বাদে গাল ভর্তি সব ফেলে দিল। বিস্বাদে উজ্জ্বল আহাজারি করে বলে, আব্বা, বাঙ্গির নিজস্ব কোনো স্বাদ নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই উজ্জ্বল নিজস্ব কোনো বউ নাই। গরমে দিশাহীন জনজীবন, উত্তপ্ত রোদে রুদ্ধশ্বাস অবস্থা। রাতের 2টা বাজতে চলল। উজ্জ্বলের চোখে ঘুম নেই। এই গরমে বউয়ের গুরুত্ব অপরিসীম। এই যে একটা বউ থাকলে হাত পাখার বাতাস করত। বউকে দেখলেই উত্তপ্ত চামড়া শীতল হতো। এসব কি বাবা মা বুঝে না? আশ্চর্য, তারা চায় কি? রুমে ফ্যানের বাতাসে যেন আগুনের গোলা ছুটছে। গরম বাতাসে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ছাদে বসে শীতল হাওয়া উপভোগ করতে মন্দ লাগছে না। ছাদের জলচৌকিতে বসে গলা ছেড়ে অনেকক্ষণ যাবৎ গান গাইল। ছোটবেলায় উজ্জ্বলের গানের হাতেখড়ি হয় এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে। নিঃসন্দেহে ছেলেটার গলার স্বর ভীষণ সুন্দর। এই গুণের ভাটা পড়ে সৈয়দ শামসুল হকের কাছে। তিনি চান না ছেলে গানে মনোনিবেশ করুক। বাবার অনাগ্রহে গান ছাড়ল উজ্জ্বল। পরে অবশ্য এলাকার সেই বড় ভাই অন্য জেলায় চলে যান। আর বিশেষভাবে গান গাওয়া হয়নি উজ্জ্বলের। মাঝে মাঝে নিজের প্রশান্তির জন্য গায়, তবে খুব কম। আজকের চাঁদটা তার পূর্ণ সৌন্দর্য ঢেলে আকাশের বুকে উঠে বসেছে। তার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে উজ্জ্বল। চাঁদের আলোয় আলোকিত ছাদটা, কি এক অপরূপ দৃশ্য। উজ্জ্বল আচমকা উঠে বসে, দ্রুত ফোন নিয়ে ভিডিও কল করলো রুমুকে। রাত জেগে সিরিজ দেখছিল রুমু, তাই উজ্জ্বল ভাইয়ের ফোন ধরতে তার সময় লাগলো না। তবে উজ্জ্বল ভাইকে বোকা বানাতে ঘুমের ভান ধরে বলে, উজ্জ্বল ভাই, কোনো সমস্যা? বিরাট সমস্যা, বিশাল সমস্যা। কি হয়েছে? এত জলে আবার বলছিস কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই ঘুমাচ্ছিস না কেন? মাত্র চোখ লেগে এলো, আপনিই তো ফোন করে তুলে দিলেন।
ফাইজলামি করছিস? বেয়াদব বেরি। খবরদার বেডি বলবেন না, আমার একটা নাম আছে রুমু। ওকে, চুমু। আশ্চর্য, আমার নাম রুমু। তুই দে একটা চুমু। উফ, এবার বলুন তো উজ্জ্বল ভাই, রাত জেগে কি করছেন? আজকার বাড়িতে চুরি করতে গেলেন?